আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে জড়তার ভ্রামক, যেটা জড়তার ভ্রামক কী জিনিস সে আইডিয়াটা পাইছিলাম আমরা সেটাকে। এই জাহিদ, কেমন আছিস তুই? শুনতে পারতেছিস? আছি আলহামদুলিল্লাহ। শোন জাহিদ, তোর জন্য সেটা হচ্ছে, আমাকে দুইটা আইডি থেকে আমি জয়েন দিছি। যে আইডিটা মিউট করা প্লাস ভিডিও অফ করা, ওটা হচ্ছে আমি ল্যাপটপ দিয়ে জয়েন দিছি। তোর যদি কোনো কোশ্চেন বা কোনো কোশ্চেন যদি তুই লিখে আমাকে করতে চাস, তাইলে এইটাতে ওই আইডিটাতে দিবি। আর যেটাতে আমাকে দেখতেছিস এখন, সেটা হচ্ছে মোবাইল দিয়ে জয়েন দিছি। সো আমাকে কোশ্চেন করলে যদি ওই মিউট করা আইডিটাতে কোশ্চেন করিস, তাহলে আমি দেখতে পারবো। আর আমি কোনো ভিডিও টিডিও শেয়ার করলে ওই আইডি দিয়ে শেয়ার করব। আর মিটিং একবার এন্ড হয়ে গেলে আবার জয়েন দিস। এই কয়টা কথা ছিল তোর জন্য, আস্তে আস্তে বুঝে যাবি বাকি সব কিছু। আচ্ছা, তো লাস্ট দিন আমরা জড়তার ভ্রামক দিয়ে শেষ করছিলাম। জড়তার ভ্রামক জিনিসটা কী ছিল? ঘূর্ণনরত অবস্থায় একটা বস্তুর ভর, সেটাকে আমরা জড়তার ভ্রামক হিসেবে বলছিলাম। সেটা কিভাবে আসে, সেটা কি ছিল, সমীকরণটা দেখতে কেমন ছিল, সেটা এরকম ছিল। জড়তার ভ্রামকে আমরা আই দিয়ে দেখাই, ইংলিশটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এটাকে আমরা এভাবে লিখছিলাম, সামেশন অফ এম আই। এই এম আই দিয়ে বোঝাচ্ছিলাম ওই বস্তুটার মধ্যে যতগুলা এন সংখ্যক যদি কণা থাকে বা আই সংখ্যক কণা থাকে, এরকম ওই সবগুলা কণার ভর আর সবগুলা কণার অক্ষ থেকে দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি, এইটাকে আমরা ওই কণাটার জড়তার ভ্রামক বলছিলাম। আর বলছিলাম যে আমরা এভাবে কখনোই একটা বস্তু কণার প্রত্যেকটা কণা আলাদা আলাদা করে নিয়ে ঘূর্ণন অক্ষ থেকে তার দূরত্ব মেপে তারপরে সবগুলাকে এরকম স্কোয়ার করে গুণ করে, মানে এত কাহিনী করে বের করার মতো আমাদের ধৈর্য হবে না, বা সেটা আমরা করবও না। সো আমরা আজকে ওরকম কিছু জিনিস দেখব যেটা দিয়ে আমরা সহজে জড়তার ভ্রামকটা বের করে ফেলতে পারি, আমাদের এত কাহিনী করা লাগবে না। কিন্তু বেসিক এটা। ও আচ্ছা, তো আমরা এখন একটা নতুন পড়ব, ওই সংজ্ঞা পড়ব, সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। এই সংজ্ঞাটা আসে খ নাম্বারের জন্য আসতে পারে, ক নাম্বারে নর্মালি আসে না, কারণ এই সংজ্ঞাটা একটু বড়। ক নাম্বারে আসলেও লেখা লাগবে, কিছু করার নেই। চক্রগতির ব্যাসার্ধ, যেটাকে আমরা ক্যাপিটাল কে দিয়ে দেখাই, এটার কিছু ম্যাথও আসে। সো এটা কি জিনিস? কোনো একটা বস্তু যখন কোনো একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে, ধর এটাই সেই অক্ষটা, এই অক্ষকে কেন্দ্র করে এই বস্তুটা ঘুরতেছে। সো আমরা একটু আগে দেখছি যে এই বস্তুটার জড়তার ভ্রামক আমরা কেমনে বের করি? আই। এই বস্তুর মধ্যে যে অসংখ্য কণা আছে, সেই প্রত্যেকটা কণার ভর এবং তাদের অক্ষ থেকে যে দূরত্ব, সেই দূরত্বগুলো নিয়ে সেই দূরত্বগুলোর স্কোয়ার, গুণফলের সমষ্টিটাকে আমরা জড়তার ভ্রামক বলি এই কণাটার। সো আমরা এখন আরেকটা জিনিস জানি যে বস্তুর ভরকেন্দ্র বলে একটা কথা আছে, যে এইখানে বস্তুর সমস্ত ভর ক্রিয়া করে। সো আমরা এই বস্তুটার মধ্যে, পুরা বস্তুর মধ্যে বা একটা পুরা বস্তুর ভরটাকে কোনো একটা বিন্দুতে যদি কেন্দ্রীভূত করতে পারি, মানে এর ভর যা, ধর এই পুরা বস্তুর ভরটা হচ্ছে এম, এমন একটা বিন্দু যদি আমরা কল্পনা করি, ধর এখানে আমি আরেকটা অক্ষ লিখলাম, আঁকলাম ওই সেম অক্ষটাই, হ্যাঁ। এখন এই বস্তুর ভরের সমান ভর যদি একটা বিন্দুর মধ্যে আনতে পারি, ধর এই বস্তুর ভরটাই এখন এম, হ্যাঁ, এই বিন্দুর ভরটাই এখন এম, এই পুরা বস্তুর যা ভর ছিল এই বিন্দুর ভরটা এখন এম। ওকে, তার মানে এই পুরা বস্তুর ভরটাকে ওই বিন্দুর মধ্যে আমরা কেন্দ্রীভূত করতে পারছি, বা বস্তুর মধ্যে এরকম একটা বিন্দু থাকে যে বিন্দুর মধ্যে বস্তুর পুরা ভরটা ক্রিয়া করে। আমরা জানি যে ওই পয়েন্ট নির্ণয় করতে পারলে ওই পয়েন্টের উপরে, ওই পয়েন্টে যদি আমি ঠিকঠাক মতো চাইলে আমি ওই পয়েন্টের উপরে কোনো, ধর আমার এই পুরো একটা ছোট্ট বস্তু বা এরকম একটা বস্তু, যেটাকে আমি আমার এই আঙ্গুলের উপরেই সাম্যাবস্থায় রাখতে পারবো যদি ওই পয়েন্টটাকে আমি ঠিকঠাক মেজার করতে পারি, ওই পয়েন্টের মধ্যে পুরো ভর থাকে। সো এখন আমরা এই পুরো বস্তুর ভরটাকে একটা বিন্দুর মধ্যে যদি এনে ফেলতে পারি, তখন এই অক্ষটা থেকে যে দূরত্বের জন্য আমি ধরলাম সেই দূরত্ব এটা, যে দূরত্বের জন্য এই বিন্দুটার জড়তার ভ্রামক কেমনে বের করি? যে ভর আর দূরত্বের বর্গের গুণফল, হ্যাঁ। তাইলে এই বিন্দুর ভর হচ্ছে এম, আর বিন্দুটার অক্ষ থেকে দূরত্ব যদি কে হয়, তাহলে এই বিন্দুটার জড়তার ভ্রামক হবে এম কে স্কোয়ার। ওকে, তো এই বিন্দুটার অক্ষ থেকে যে দূরত্বের জন্য এই বিন্দুটার জড়তার ভ্রামকের মান ওই বস্তুটার জড়তার ভ্রামকের সমান হবে, যে বস্তুটার ভরটাকে এখানে কেন্দ্রীভূত করছি।
তাইলে তখন এই অক্ষ থেকে ওই দূরত্বটাকে আমরা বলবো চক্রগতির ব্যাসার্ধ। তার মানে চক্রগতির ব্যাসার্ধ একটা ইমাজিনারি টার্ম, অনেক ক্ষেত্রে আমাদের এটা দরকার হবে, কোথায় ইউজ হবে সেটা আমরা পরবর্তীতে দেখব। তাহলে চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে ওই যে ভরটা পুরাটার মধ্যে ছড়ানো ছিল সেই ভরটাকে যে কোনো একটা পয়েন্টের মধ্যে যদি চিন্তা করি, তারপর ওই সেম অক্ষ থেকে ওই বিন্দুটাকে যে দূরত্বে রাখলে ওই বিন্দুটার জড়তার ভ্রামক ওই পুরা বস্তুটার জড়তার ভ্রামকের সমান হবে, ওই দূরত্বটাকে আমরা এই অক্ষের জন্য ওই বস্তুর চক্রগতির ব্যাসার্ধ বলবো। সো এরকম চক্রগতির ব্যাসার্ধ আমাদের ক্যালকুলেট করা দরকার হবে। সো চক্রগতির ব্যাসার্ধ এখন আমরা নর্মালি এখান থেকে যদি চক্রগতির ব্যাসার্ধ ক্যালকুলেট করতে চাই, তাহলে কে ইকুয়ালস টু এরকম দাঁড়াচ্ছে, কে ইকুয়ালস টু √I/M। মানে আমরা একটা বস্তুর জড়তার ভ্রামক বের করে তারপরে বস্তুটার মোট ভর দিয়ে ওটাকে ভাগ দিয়ে রুট করলে যে মানটা পাবো ওটাই হচ্ছে কোনো একটা বস্তুর কোনো একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণনের জন্য চক্রগতির ব্যাসার্ধ। এই কথাগুলো বলতে হবে কোনো একটা বস্তুর নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণনের জন্য, কারণ অক্ষ চেঞ্জ করে দিলে তখন চক্রগতির ব্যাসার্ধ ডিফারেন্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এখন এইটার এককটা কি হবে? চক্রগতির ব্যাসার্ধ, এটা যেহেতু একটা ব্যাসার্ধ বা একটা দূরত্ব, তাহলে এটা হবে হচ্ছে জাস্ট মিটার। ওকে, আমরা এটা মিটার বা সেন্টিমিটার এরকম এককে হিসাব করতে পারি। সো এটার জাস্ট আমাদের সংজ্ঞাটা লাগবে, কখনো ম্যাথ করা লাগবে, সামনে এগুলার আরও আমরা প্রয়োগ দেখতেছি। এখন আসি আমরা এই যে জড়তার ভ্রামক তো বের করার, এটা তো একদম পুরো থিওরিটিক্যালি একটা সংজ্ঞা শিখছি। এখন বিভিন্ন শেপের বিভিন্ন অক্ষ দিয়ে জড়তার ভ্রামক নির্ণয় করতে গিয়ে আমরা যাতে সহজে জড়তার ভ্রামকটা নির্ণয় করতে পারি, এই জন্য আমাদের দুইটা উপপাদ্য আছে জড়তার ভ্রামক নিয়ে। ওই দুইটাকে ইউজ করে আমরা অনেক কঠিন মানে পজিশনের জন্য আমরা কোনো একটা বস্তুর জড়তার ভ্রামক বের করে ফেলতে পারবো ইজিলি। মানে এমনিতেও নর্মাল বেসিক অ্যাপ্লাই করেও বের করা যাবে, সেক্ষেত্রে যতটা বড় হবে প্রুফ বা ক্যালকুলেশনটা যত জটিল হবে, ওই উপপাদ্য দুইটা দিয়ে আমরা সহজেই সেটা করতে পারবো। সো এরকম দুইটা উপপাদ্য আমার নোটে আমি লিখি নাই, বই থেকে তারা উপপাদ্য দুইটা পড়বে, আমি এখন ওটা বলে দেবো। আমি এখানে উপপাদ্য দুইটা লিখবো না সরাসরি, কিন্তু যে মেইন বেসিক কথা সেটা বলবো, মানে লেখাটা লিখবো না আর কি, কারণ টাইম যাবে তাতে। একটু ওয়েট। ওকে, সো এখন আমরা সেটা দেখতে যাচ্ছি যে জড়তার ভ্রামক সংক্রান্ত উপপাদ্য। এইটা পরীক্ষায় কখনো শুধু আসবে যে এই উপপাদ্যটা লেখো, তখন শুধু উপপাদ্যটা লিখে দিবি। কখনো আবার বলতে পারে যে উপপাদ্যটাকে করো, প্রতিপাদন করো বা যাচাই করতে বললো, যে ওই জিনিসটা ব্যাখ্যা করতে বললো, তখন আবার পুরো প্রুফ সহ লিখতে হবে আর কি। সো আমাদের প্রথম যে উপপাদ্যটা সেটা বলতেছে হচ্ছে, সেটার নাম হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য বা প্যারালাল অ্যাক্সিস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম উপপাদ্য। ওকে, এইটার জন্য আমরা ফার্স্টে আমি আগে চিত্র আঁকি, চিত্র থেকে বলে দিই যে উপপাদ্যটা কি বলতে চাচ্ছে। এটা বলতে যাচ্ছে, ধর এটা যে কোনো একটা বস্তু, আমি এই বস্তুটার উপরে এই একদম এই কেন্দ্র দিয়ে ধর এখানে লম্বালম্বিভাবে বস্তুটার ভেতরে ছিদ্র করে এরকম একটা অক্ষ চিন্তা করলাম। এটা ধর আমাদের জেড অক্ষ। তো এই অক্ষটার সাপেক্ষে এই বস্তুটা এভাবে ঘুরতেছে। ওকে, সো এখন এই বস্তুটার আমরা জড়তার ভ্রামক বের করতে পারবো। জড়তার ভ্রামক কেমনে বের করতে পারি? ওই যে বস্তু কণার এখানে বিভিন্ন বিন্দু নিব, ওই অক্ষ থেকে তাদের দূরত্ব নিব, তারপর বর্গ করে গুণ করবো, এই যেভাবে সংজ্ঞায় দেখছিলাম। সো ওইটা যদি, তার মানে এই জেড অক্ষের সাপেক্ষে বস্তুটাকে ঘুরাইলে বস্তুটার যে ভর অনুভূত হয় বা তার যে জড়তার ভ্রামক হয়, সেটাকে যদি আমি IZ দিয়ে দেখাই, আর এই বিন্দু দিয়ে যাচ্ছে এবং ওই পাতের উপরে সমতলে, মানে ওই বস্তুটার সমতলে, ধরে যে এটাই সেই বস্তুটা। ওকে, মাঝখান দিয়ে এটা হচ্ছে জেড, তারপর এটার উপর দিয়েই এভাবে লম্বালম্বি একটা অক্ষ আঁকতেছি, ধর এটা হচ্ছে এক্স বা এটা ওয়াই,
বইয়ের চিত্র ফলো করতেছি আমি। এভাবে একটা অক্ষ নিছি, এর সাপেক্ষে বস্তুটাকে ঘোরাবো এভাবে, তার মানে এই বরাবর একটা অক্ষ নিছি, এভাবে ঘোরাবো এটাকে। এবার তখন এটার যে ভর অনুভূত হবে বা তার যে জড়তার ভ্রামক হবে সেইটাকে যদি আমি আই অয় বলি, আর আরেকটা অক্ষ নিলাম, একটা ছিল মাঝ বরাবর, আরেকটা এই বরাবর, আরেকটা এই বরাবর। ওকে, সো এই বরাবর যেটা, সেটা তো বাইরে বেরিয়ে আসবে, সেটাকে আমি এভাবে দেখাচ্ছি। তিনটাই কিন্তু লম্ব পরস্পর, ওই আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ যেভাবে আঁকি। এটা ধর এক্স, তার মানে এটা হচ্ছে এর এই বরাবর চলে আসছে, মানে তখন ডাস্টারটাকে আমি এইভাবে ঘোরাবো। তার মানে 3বার 3 রকমভাবে ঘোরাচ্ছি। একবার যখন ওই যে জেড অক্ষের সাপেক্ষে ঘোরাচ্ছি, তখন এটার মাঝখান দিয়ে গেছে অক্ষটা, এটা এইভাবে ঘুরবে। ওকে, তখন তার একরকম ভর অনুভূত হবে বা ভর আমরা ফিল করব। আর যখন অয় অক্ষ বরাবর ঘোরাচ্ছি, তখন ডাস্টারটা এভাবে ঘুরবে। ওকে, আর যখন এক্স অক্ষ বরাবর ঘোরাচ্ছি, ডাস্টারটা এভাবে ঘুরবে। এই 3টা ক্ষেত্রে 3 রকমের ভর অনুভব হবে, এবং এই ক্ষেত্রে এই 3টা সম্পর্কটা হবে এরকম, আই জেড এটা হবে আই এক্স আর আই ওয়ের যোগফলের সমান। সো এই ক্ষেত্রে অবশ্যই শর্তটা কি, ওই 3টা অক্ষ পরস্পরকে ছেদ করবে এবং প্রত্যেকটার সাথে লম্ব, তারা একই সমতলে অবস্থিত। ওকে, সরি, ওই তারা 3টে একই সমতল অবস্থিত নয়, ওই 2টা একই সমতল অবস্থিত, আর একটা তার মধ্যে দিয়ে লম্বভাবে গেছে। সো বইয়ের ভাষা অনুযায়ী আমি এটাকে বলতেছি যে কোনো সমতল পাতের তলে, এটা একটা সমতল পাত বা বস্তু যেটাই বলি না কেন, দুটি পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে, ওকে, 2টা পরস্পর লম্ব অক্ষ, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই, এই একটা এই বরাবর ছিল, 2টা পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে ওই পাতের জড়তার ভ্রামক দ্বয়ের সমষ্টি, এই যে এই পাতটার জড়তার ভ্রামক দ্বয়ের যে সমষ্টি, সেটা কি হবে, সেটা হবে ওই 2 অক্ষের ছেদবিন্দু, এই যে ওই 2 অক্ষের যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দু দিয়ে এবং পাতের অভিলম্বভাবে, তার মানে ওই বস্তুর মধ্যে দিয়ে অভিলম্বভাবে উপরে চলে আসতেছে, এরকম অভিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে, মানে এই জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। তার মানে ওই 2টার সমষ্টি হবে এই জেড অক্ষের সাপেক্ষে বস্তুটার ভর যেটা পাই বা জড়তার ভ্রামক যেটা পাই তার সমান। সো এটা হচ্ছে উপপাদ্য। সো উপপাদ্যটা আমি মুখে বললাম, বইয়ের ভাষায় তোরা লেখার চেষ্টা করবি, বুঝে পড়লে বুঝে যাবি, মানে আর কি কয়েকবার যদি মিলায় পড়িস, এভাবে বুঝে পড়লে মনে থাকবে, সমস্যা নেই। এখন আমাদের এটাকে প্রুফ করা লাগবে যে আসলে এই ব্যাপারটা সত্যি কিনা, এটা আমরা একটু থিওরি দিয়ে প্রুফ করার চেষ্টা করি। তো এই জন্য আমরা যেটা করতেছি, আমরা এই বস্তুটার তলে, আচ্ছা এইখানে একটা কিন্তু কথা উল্লেখ করা আছে, সেটা হচ্ছে সমতল পাত, তার মানে এটা একটা ডিস্ক টাইপের কিছু হবে। ওকে, মানে প্লেন কিছু একটা হবে, প্লেট শেপের। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমাদের এইখানে একটা বিন্দু নিয়ে নিলাম এই বস্তুটার উপরে, যে কোনো একটা বিন্দু, সেটা হচ্ছে ধর পি বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু। সো এই পি বিন্দুটাকে আমরা যদি পি বিন্দুর দূরত্ব বা স্থানাঙ্কগুলো লিখতে চাই, এটা যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে এটাকে খুঁজে পাওয়ার জন্য কীরকম হবে, যে অয় অক্ষ থেকে যে দূরত্ব, এই অয় অক্ষ থেকে যে পি বিন্দুটার দূরত্ব, এটাকে কিন্তু আমরা এক্স বলি। এটা যদি কারো কনফিউশন থাকে, এইখানে একটু মনে করাই দিই, আমাদের যে এক্স ওয়াই অক্ষ যখন আমরা গ্রাফে আঁকতাম, তখন ধর এখানে 3, 4 বিন্দু, তার মানে এখানে 3 আসবো, ওইদিকে 4 যাবো, এরকম। তাইলে এক্স অক্ষ থেকে দূরত্ব কিন্তু আমাদের এই যে কোটিটা হইতো, ওকে, এক্স অক্ষ থেকে দূরত্বটা অয় আসতো, তার মানে এখানে অয় অক্ষ থেকে দূরত্ব নিলে সেটা এক্স হবে। ওকে, সেটাকে আমরা এক্স দিয়ে দেখাবো। আর এই যে এক্স অক্ষ থেকে যে দূরত্ব, সেটাকে আমি অয় দিয়ে দেখাচ্ছি, বা সেটা অয় হবে। আর এটা হচ্ছে জেড অক্ষ থেকে দূরত্ব, তার মানে পি বিন্দুর স্থানাঙ্কটা যদি এক্স ওয়াই জেড হয়, ওই এক্স ওয়াই জেডগুলো ওই দৈর্ঘ্যগুলো হবে। ওকে, এটা কেউ না বুঝলে একটু বলিস, না বোঝার কিছু নাই আসলে। ওকে, এবং এইখানে এই যে এইটা, এই এক্স আর এই এক্স, এইটা আর এইটা, এরা কিন্তু একটা আর একটার সাথে লম্ব হবে, এক্স আর ওয়াই। এই যে যদিও আমরা এই জিনিসটাকে এরকম বাঁকা করে আঁকছি, দেখি এই কোনটা মনে হচ্ছে এটা কোনো অ্যাঙ্গেল, বাট এই ওয়াইটা কিন্তু আসলে, এই যে এই এক্স অক্ষটা কিন্তু আসলে বাইরের দিকে ছিল, এইভাবে ছিল।
তার মানে এই এক্সের সাথে এই ওয়ের সাথে যে এক্সটা বা এই এক্সটাকে আমি এখানে শিফট করে দিতে পারি যেহেতু এরা সমান্তরাল। সো এই দুইটা কিন্তু লম্ব পরস্পরের সাপেক্ষে। তার মানে এই যে এখানে যে এক্স ওয়াই জেড বা এই যে জেড দূরত্বটা দেখতেছি এটা একটা অতিভুজ, এইটা 90 ডিগ্রি কোণ, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এইটুক আশা করি সবাই বুঝছিস, না বুঝলে বলিস। তো এখন আমরা অলরেডি পড়ে আসছি যে জড়তার ভ্রামক কিভাবে নির্ণয় করতে হয়। ওই বস্তুর উপরে বিভিন্ন বিন্দু নিয়ে সেগুলার অক্ষ থেকে দূরত্ব নিয়ে কাজ করতে হয়। সো আমরা এই পি বিন্দুটাকে নিয়ে নিলাম ফার্স্টে। সো পি বিন্দুর জন্য পি বিন্দুর এই ভরটাকে যদি আমরা এম ধরে নিই, এই পি বিন্দুর ভরটাকে যদি স্মল এম ধরে নিই, তাইলে এই একটার জন্য শুধু আমি এই পি বিন্দুর জন্য জড়তার ভ্রামকটা যদি নির্ণয় করতে যাই এরকম আসবে, জেড অক্ষের সাপেক্ষে এম আই জেড আই স্কোয়ার। মানে এখানে জেড আই দিয়ে বুঝাইলাম, এরকম অসংখ্য এখানে বিন্দু থাকবে। এখানে তো আমি একটা বিন্দু দেখাইছি, এরকম যত বিন্দু নিতে চাই সবগুলোর জন্য এক একটার ভর হবে M1 M2 M3 এরকম। এইখানে হবে Z1 Z2 Z3, শুধু একটা বিন্দুর জন্য দেখাইছি, সেগুলা সামেশন আকারে বললাম। তার মানে আমি যদি জেড অক্ষের সাপেক্ষে এই পুরো বস্তুটা জড়তার ভ্রামক নির্ণয় করতে যাই সূত্রটা এরকম হবে। এই যে MI R স্কোয়ার যেটা ছিল সেটা ছিল ওই যে বিন্দুর দূরত্ব, সেটাকে আমরা Z দিয়ে দেখাচ্ছি। এইখানে Z দিয়ে একটা বিন্দুর জন্য দেখাচ্ছি। আমি যদি এখানে M1 M2 দেখাইতাম তাহলে Z1 Z2 Z3 এরকম দেখাইতাম। সো এখন আমরা আবার এইখান থেকে এই যে এটাকে যেহেতু সমকোণী ত্রিভুজ বলছি, তার মানে এখানে লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব আর ভূমি। তার মানে এখান থেকে লেখা যায় জেড স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা লেখা যায়। কেউ না বুঝলে বলিস। তাহলে আমরা এখানে এই কাজটা করতে পারি, MI এক্স আই স্কোয়ার প্লাস ওয়াই আই স্কোয়ার। ওকে, তাইলে এইখান থেকে গুণ করে দেই MI এক্স আই স্কোয়ার প্লাস সামেশন MI ওয়াই আই স্কোয়ার। সো এইখানে যে দুইটা পাইলাম এরা আবার দুইটা জড়তার ভ্রামক, কারণ এই যে ভর আর এই যে অক্ষ থেকে দূরত্ব, কোনটা কার সাপেক্ষে জড়তার ভ্রামক? দেখে যে এক্সটা কোন অক্ষ থেকে দূরত্ব ছিল? অয় অক্ষ থেকে দূরত্ব ছিল। তার মানে অয় অক্ষ বরাবর যদি বা অয় অক্ষকে ধরে আমি যদি বস্তুটাকে ঘুরাই তখন তার যে জড়তার ভ্রামক হবে সেটা এইটা মিন করতেছে। তার মানে এটাকে আমি লিখতে পারি আই অয়। আর পরেরটা এই যে এইটার জন্য অক্ষ থেকে এই যে অয় ছিল হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব। তার মানে এক্স অক্ষটাকে ধরে বস্তুটাকে যদি ঘুরাই তখন যে জড়তার ভ্রামক পাবো সেটা মিন করতেছে এটা MI ওয়াই আই স্কোয়ার যেটা। তাইলে এইটা পাচ্ছে হচ্ছে IX। এই দুইটা ব্যাপার যেন গণ্ডগোল না লাগে। এক্সটা হচ্ছে অয় অক্ষ থেকে দূরত্ব ছিল এই জন্য এটা IY, আর এটা হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব ছিল এই জন্য IX। তার মানে আমরা এই যে থিওরিটা পড়ে আসছি এটার প্রুফ পেয়ে গেলাম এবং আমরা বেসিক থেকেই ওটা আনলাম। সো পরীক্ষায় যদি শুধু উপপাদ্য বলে আস্ক করে তাহলে আমরা শুধু এই উপপাদ্যটা লিখব, আর যদি কখনো ব্যাখ্যা করতে বলে তাহলে এই পর্যন্ত লিখব, বা যদি প্রতিপাদন করতে বলে। এবার আসি সেকেন্ড উপপাদ্য। এখন এইটা আমাদের কোথায় কাজে লাগবে? হ্যাঁ ভাই বলবো। IX সমান প্লাস IZ। আচ্ছা, ওর কথা হচ্ছে যদি IX সমান সমান IY প্লাস IZ লিখতাম তাহলে কি প্রবলেম হইতো? প্রবলেম হইতো না যদি ওই এক্স অক্ষ আর মানে শর্ত আছে কয়েকটা। শর্ত কি? শর্ত এই উপপাদ্যটা তখনই খাটবে যদি এটা প্লেন শেপের কোনো বস্তু হয়। পাত কথাটা কিন্তু বলা হয়েছে সমতল পাতের তল। ওকে, তার মানে আমি সরাসরি যে ডাস্টার দিছি ঠিক ডাস্টারও বলা উচিত, ডাস্টারটাও আমার বলা উচিত হয় নাই। এটা আমি একটা ওই খাতা প্লেন শেপের খাতা নিয়ে চিন্তা করতে পারতাম। ওকে, বা এরকম প্লেট শেপের, এবং বা আমরা একটা ডিস্ক ওই যে চিন্তা করতে পারি ওই সিডি। ওকে, তার জন্য এটা একটা শর্ত। আরও শর্ত হচ্ছে যে দুইটার যোগফল আমরা নিব তারা দুইটা ওই তলের উপরে থাকবে। এই যে দেখ ওয়াই আর এক্স এটা হচ্ছে ওই তলের উপরে আছে যে দুইটার যোগফল নিব, আর যার সমান হবে সেটা ওই পাতের লম্ব বরাবর থাকবে। সো
এইখানে আই এক্স আর আই ওয়াই কেন লিখছি, কারণ এক্স আর ওয়াই দুইটা পাতের তলে ছিল আর জেড লম্ব বরাবর ছিল। আমরা যদি ওটা করি কখনো এটা মিলবে না। থিওরি আসছে কেমনে, বাস্তবের সাথে মিলায় রেখে বাস্তবে দেখা হয়েছে যে এটা মিলে যায়, এজন্যই সেটাকে আমরা থিওরি আকারে নিছি। তাসনিউল বুঝছিস? তাসনিম বুঝছিস কি ভাই? ওকে ওকে আচ্ছা, তাইলে এবার আমাদের পরের যে উপপাদ্যটা হচ্ছে, আচ্ছা এগুলো আমাদের কিন্তু সামনে প্রয়োগ দেখবো আমরা, তখন সরাসরি অ্যাপ্লাই করব, এত কিছু আর চিন্তা করব না। পরের উপপাদ্যটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য, বা ইংলিশটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। হ্যাঁ, সমান্তরাল অক্ষ উপপাদ্য, সেটা দেখতেছি। এই সমান্তরাল অক্ষ উপপাদ্যটা এরকম বলতেছে যে আমরা কোনো একটা, এটা অবশ্য আমরা যদি যে কোনো এটা যে কোনো টাইপের বস্তুর জন্য খাটবে। দ্বারা একটু আমার মার্কারটা আমার পড়ে গেল। আচ্ছা থাকুক, যে কোনো শেপের বস্তুর জন্য এবার এটা খাটবে। এটা কি, এটা ধর যে কোনো একটা শেপের বস্তু, তো এই শেপে ধর আমাকে বললো এই অক্ষের সাপেক্ষে, এটা একটা অক্ষ, এই অক্ষগুলো ওই যে ভিতর দিয়ে গেছে এরকম, হ্যাঁ বস্তুটার ভিতর দিয়ে চলে গেছে। তো এই অক্ষটাকে আমি বলতেছি ধর সিডি অক্ষ, এটা হচ্ছে সিডি অক্ষ। তো এই অক্ষের সাপেক্ষে আমাকে কোনো একটা বললো এই বস্তুটার জড়তার ভ্রামক নির্ণয় করো। তো এই বস্তুটা যখন এই অক্ষের চারপাশে ঘুরবে তখন যে জড়তার ভ্রামকটা পাবো বা বস্তুর ভরটা আমি যেটা ফিল করব সেটাকে আমি আই দিয়ে বললাম, বা আই সিডি এভাবে বললাম, আই, ওটাকে আমি আই বললাম। হ্যাঁ, তো এটা নির্ণয় করতে গিয়ে আমরা যে হেল্পটা নিতে পারবো, আমরা কি করব, এই বস্তুর ভরকেন্দ্রটা নির্ণয় করব। বস্তুর ভরকেন্দ্র কোথাও আছে, আমি ধরে নিলাম এখানে আছে, এটা হচ্ছে বস্তুর ভরকেন্দ্র জি। ওকে, এখন ওই ভরকেন্দ্রের মধ্যে দিয়ে একটা অক্ষ নিব, এটা হচ্ছে ওই ভরকেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে অক্ষটা, এটাকে ধর এ বি দিয়ে দেখাইলাম। আর এইটার চারপাশে বস্তুটা ঘুরলে যে জড়তার ভ্রামকটা পাই সেটা হচ্ছে আই জি। আচ্ছা আমি এগুলা পরে লিখতেছি, সেটা হচ্ছে আই জি, এটা দিয়ে দেখাইলাম যে এই জি এর মধ্যে জি বরাবর অক্ষ চিন্তা করে বস্তুটাকে ঘুরাইলে যে জড়তার ভ্রামক পাই বা বস্তুর ভরটা যেরকম ফিল হয় সেটা হচ্ছে আই জি। এখন কথা হচ্ছে এইখানে শর্তটা হচ্ছে যে অক্ষের সাপেক্ষে আমার নির্ণয় করতে বলছে সেই অক্ষের সমান্তরাল অক্ষ নিছি আর একটা, এবং সেই অক্ষটা কোন বিন্দু দিয়ে গেছে, বস্তুটার ভরকেন্দ্র দিয়ে গেছে। এখন যদি এই দুইটা অক্ষের, ওই দুইটা অক্ষের মধ্যবর্তী দূরত্ব, লম্ব দূরত্ব যদি এইচ হয় আর পুরা বস্তুটার ভর যদি এম হয়, তাহলে যেটা দেখা যায় এই সিডি অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামকটা পাইছি সেইটা ইকুয়াল হয় ওই ভরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে বস্তুটার জড়তার ভ্রামক প্লাস বস্তুটার ভর এবং ওই দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। ওকে, এই রকম পাওয়া যায়, এইরকম একটা রিলেশন আসে। তাইলে আমি ইয়াটাকে আরেকবার বলতেছি, ওই উপপাদ্যটাকে আরেকবার বলতেছি বইয়ের ভাষায়, যে কোনো অক্ষের সাপেক্ষে, মানে এই সিডি, যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক হবে, তার মানে এই আই হবে ওই অক্ষের সমান্তরাল, এই যে ওই অক্ষের সমান্তরাল, এবং বস্তুর ভরকেন্দ্রগামী এবং বস্তুর ভরকেন্দ্রের মধ্যে দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামক, এবং এই যে প্লাস, এবং ওই বস্তুর ভর এবং ওই দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের সমষ্টির যোগফলের সমান। ওকে, সো এরকম করে উপপাদ্যটা বলা আছে, বুঝে পড়লে এটাও পারবি বা দুইবার লিখবি, হয়ে যাবে। এবার আমরা এটাকে প্রুফ করতে চাই, আগেরটাও যেরকম আসছে এটাও আসলে সত্যি কিনা। সো আবারও আমরা এক কাজ করি, ওই যে আমাদের নিয়ম কী ছিল যে বিভিন্ন বিন্দু নিয়ে নিতে হয়, সো আমরা একটা বিন্দু নিয়ে বাকিগুলো বুঝে নেব আর কি। সো এইখানেও একটা বিন্দু নিলাম পি। ওকে, তো এই ইয়ার থেকে জি এর থেকে, আই মিন ভরকেন্দ্রগামী এবি অক্ষ থেকে এই পি বিন্দুটার দূরত্ব হচ্ছে এক্স।
তো এখানে আমি পি একটা বিন্দু নিছি, বাকি অসংখ্য বিন্দু আনলে ওটা হবে এক্সআই সরি x1 y1 x1 x2 এভাবে আসবে। সো আমরা শুধু একটা বিন্দু দেখাচ্ছি এবং ওই বিন্দুটার ভর হচ্ছে m। আমার সবুজ মার্কারটা পড়ে গেছে, এই দ্বারা একটু খুঁজে নিই, কালার সব এক হয়ে গেলে ঝামেলা। ওকে, সো এখন আমাদের এই বিন্দুর জড়তার ভ্রামকটা নির্ণয় করতেছি কোন অক্ষের সাপেক্ষে, এই যে সিডি অক্ষের সাপেক্ষে। তো সিডি অক্ষের সাপেক্ষে এই বিন্দুটার জড়তার ভ্রামক যদি নির্ণয় করতে চাই, মানে এই বিন্দু না, আই মিন পুরো বস্তুটার জড়তার ভ্রামক নির্ণয় করতে চাই, তো এই যে প্রত্যেকটা বিন্দুর ভর এরকম করে আমাদের নিতে হইতো, তাহলে আমাদের এভাবে লিখতে পারি যে সামেশন অফ এই ভর হচ্ছে m, সেটাকে লিখবো m i, কারণ একটা বিন্দু দেখাইছি, এরকম অসংখ্য বিন্দু আছে m i। আর ওই অক্ষটা থেকে যে অক্ষের সাপেক্ষে নির্ণয় করতে যাচ্ছে সিডি, সেই অক্ষ থেকে ওই বিন্দুগুলোর দূরত্ব কত, h প্লাস এক্স এরকম আসতেছে। হ্যাঁ, h প্লাস এক্স আই লিখলাম এখানে, কারণ এই এক্সটা চেঞ্জ হবে কিন্তু এইচটা সবসময় ঠিকই থাকবে। ওকে, এইচটা কিন্তু চেঞ্জ হবে না, এক্স চেঞ্জ হবে। বিন্দু এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এই সাইডে হইতে পারে, মানে এই সাইডে হইলে ওই বিন্দুর দূরত্বটা আমরা মাইনাস লিখবো, মানে যেহেতু ওই সাইডে ডান দিকে প্লাস, এই সাইডে মাইনাস, এভাবে ধরবো। সো এরকম আসবে ব্যাপারটা। কারো এইটুকে কোশ্চেন থাকলে বলিস। এখন এইটাকে আমরা একটু ইয়া করি, জাস্ট সূত্রে ফেলি। এম আই ওটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেললে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার হচ্ছে এক্সআই স্কোয়ার। এটা আসছে সূত্র। টাইম এন্ড হয়ে গেলে আবার জয়েন দিস। এখন এটাকে সবগুলোর সাথে গুণ দিয়ে দেই, তাহলে এরকম আসবে সামেশন এম আই। আচ্ছা, এখানে একটু বলি যে কনস্ট্যান্টকে আমরা সবসময় সামেশনের বাইরে রাখবো। ওকে, সো এই যে এইচ স্কোয়ার, এটা একটা কনস্ট্যান্ট, সো এটাকে আমি সামেশনের বাইরে রাখতেছি, এইচ স্কোয়ার প্লাস, যেমন ওই যে ইন্টিগ্রেশন করার সময় ইন্টিগ্রেশনের বাইরে রাখতাম কনস্ট্যান্টকে, সামেশন কিন্তু অন কাইন্ড অফ ইন্টিগ্রেশন। আচ্ছা, তাহলে এইখানে 2h, এইচ যেহেতু কনস্ট্যান্ট ওটাও বাইরে চলে আসবে, সো 2h বাইরে চলে আসলো, ভিতরে থাকতেছে সামেশন এম আই এক্স আই, এটাকে আপাতত মুছে দিচ্ছি, আর প্লাস সামেশন এম আই এক্স আই স্কোয়ার, এটা আসছে। সো এখন এইখানে কোনটা কি একটু লিখি। এই সামেশন এম আই এটার মানে কি, ওই যে m1 m2 m3 এখানে যতগুলা বিন্দু আছে এরকম সবগুলা বিন্দুর মোট ভর, তাহলে মোট ভর তো এই বস্তুর ভরের সমান হবে, তার মানে ওটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল এম। তাহলে এটাকে আমি লিখতে পারি এইচ স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এম, মানে হচ্ছে এম এইচ স্কোয়ার, এটা লিখতে পারি, প্লাস 2h, এটা থাকলো 2h ইন্টু এই সামেশন এম আই এক্স আই, এইটার মানটা আসবে 0। কেন 0 আসবে এটা একটু বলতেছি। ওই আগের দিন জড়তার ভ্রামকের সংজ্ঞা পড়তে গিয়ে এই কথাটা বলছিলাম, আমি বলছিলাম যে কেন স্কোয়ার না দিলে শূন্য হয়ে যায় এরকম। আচ্ছা, যদি কারো যদি ঝামেলা মনে হয় আজকে একটু বুঝে নে যে এক্স আইটা কী ছিল। এক্স আই ছিল ভর কেন্দ্র থেকে ওই বিন্দুগুলার দূরত্ব। সো ভর কেন্দ্র এমন একটা পোরশন যেখানে উভয় পাশে সমান ভর আছে, এরকম একটা অবস্থা। সো আমি ধর এরকম এই বিন্দুটার এই পাশে যদি আমরা এই যে সার্কুলার বস্তু চিন্তা করে নিই বা সুষম বস্তু চিন্তা করে নিই, তখন বুঝতে সুবিধা হয়। সো আমি সুষম বস্তু চিন্তা করে নিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। ধর এরকম একটা বস্তু, এটা ভরকেন্দ্র এই যে এই সাইডে হবে মাঝে, তাহলে এম আই এক্স আই, বা আচ্ছা এরকম নেই, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। ধর এই যে মাঝে কোথাও, এটা হচ্ছে ভরকেন্দ্র। তো এম আই এক্স আই কি, ধর এই সাইডে একটা বিন্দু নিলাম, এই বিন্দুর ভর হচ্ছে, এটা হচ্ছে আমার সেই অক্ষ জি, এটা জি ভরকেন্দ্র। এই বিন্দুর ভর হচ্ছে, ধর আমি ধরলাম ভর হচ্ছে তার 2 গ্রাম, মানে ধরার কথা ধরলাম আমি, ওই বিন্দুর কণাটার ভর এরকম 2 একক। আর অক্ষ থেকে তার দূরত্ব ধর আমি ধরলাম 3 একক, এরকম ধরলাম। তাহলে ওই এম আই এক্স আই এর গুণফল হচ্ছে 6। আর আমি
এখন এই সাইডেও কিন্তু এরকম 3 একক দূরে সুষম আরেকটা বিন্দু পাওয়া যাবে যার ভর 2, কারণ এটা সুষম একটা বস্তু হিসেবে চিন্তা করছি। তার মানে এই সাইডে আরেকটা বিন্দু যদি আমি পাই, তার এই সাইডের ওই সেম দূরত্বে কণাটার ভর হবে 2, দূরত্বটা হবে -3, কারণ ওই যে সুষম বস্তু দুই সাইডে, এবং দূরত্ব এই সাইডে যদি আমি প্লাস ধরি, এই সাইডে মাইনাস হবে, কারণ আমার এটা রেফারেন্স পয়েন্ট, ডান দিকে গেলে প্লাস ধরবো, এই সাইডে মাইনাস ধরবো, তাহলে এই সাইডে হবে 2 × -3 মানে 6 আসবে। তার মানে MIXI, এই সাইডের MIXIগুলো সবগুলো যোগ করলে যা পাবো, এই সাইডের MIXIগুলো সবগুলো যোগ করলে তার সমান এবং অপোজিট পাবো, এটা -6, তার মানে কাটাকাটি গিয়ে 0 চলে আসবে। তার মানে আমি যে কোনো বস্তুই নেই না কেন, যদি তার ভরকেন্দ্রর সাপেক্ষে এরকম MIXIটা বের করি, সবসময় সেটার মান 0 আসবে। কেউ না বুঝলে এটা আমাকে আবার কোশ্চেন করতে পারিস। বুঝছিস কি না সবাই এটুকু? ওই তো সেটাই বলতেছি। তাহলে এই টার্মটাকে আমরা ভরভ্রামক বলবো। তাহলে ভরভ্রামক কী জিনিস? ওই ইসের সাপেক্ষে, যে আমরা তো জড়তার ভ্রামক কাকে বলছিলাম? জড়তার ভ্রামক বলছিলাম এখানে যদি স্কোয়ার হয়ে যায়। তো এই শব্দটার আরেকটা নাম দিচ্ছি, সেটা হচ্ছে ভর ভ্রামক। ওকে, যখন স্কোয়ার টার্মটা থাকবে না, এবং এটা কোন অক্ষের সাপেক্ষে? এটা ওই ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, মানে ওই যে যেটা জি বিন্দু দিয়ে গেছে। তার মানে এই ভর ভ্রামকের মান সবসময়ই, যদি সেটা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে হয়, সেটা 0 হবে। সো এইখানে আমরা এটা 0 পাবো। এই 0 পাওয়ার রিজনটা আমি এখানে বললাম, ওই জিনিসটার নাম হচ্ছে ভর ভ্রামক। আর যদি MIXI মানে ওই স্কোয়ার আসতো, তাহলে সেটাকে আমরা জড়তার ভ্রামক বলতাম। ওটা কখনো 0 আসতো না, কারণ এই মানটা স্কোয়ার হয়ে গেলে এটা আবার প্লাস হয়ে যেত। আচ্ছা, আশা করি এটুকু বুঝে গেছিস। এখন MIXI স্কোয়ার এটা কি? এটা ওই যে জড়তার ভ্রামক, কোন অক্ষের সাপেক্ষে? ওই যে আবারও AB অক্ষের সাপেক্ষে, যেটাকে আমি IG দিয়ে দেখাইছিলাম, IG। তাহলে আমার ফাইনাল লাইনটা কি আসতেছে? I = IG প্লাস MH স্কোয়ার, যেটা আমরা উপপাদ্য প্রথমে বলে আসছিলাম। সো এটা প্রুফ করলাম। এখন আমরা এই উপপাদ্যটাকে সরাসরি অ্যাপ্লাই করতে পারবো, তাতে আমাদের অনেক থিওরি প্রুফ করা সহজ হয়ে যাবে। সবাই এইটুকু বুঝতে পারছিস? প্রুফগুলা খ নাম্বারে দিতে পারে, ছোট ছোট প্রুফ আকারে এটা আসতে পারে, তাহলে অল্প করে চিত্র এঁকে লিখে দিবি। আর এটা অ্যাকচুয়ালি স্যারের মর্জি, নর্মালি ম্যাথ দেয় সবসময়, অ্যাডমিশনগুলোতে দিয়ে দিতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে সরাসরি এই থিওরির প্রুফ না দিয়ে, ওই থিওরি দিয়ে কোনো একটা প্রয়োগ করতে বলে, সেই প্রয়োগগুলো এখন আমরা দেখব একটু পরে। আচ্ছা, তাইলে আমরা এইবার এই যে এতক্ষণ যে দুইটা উপপাদ্য শিখলাম, এগুলার ইউজ, বা আমরা কয়েকটা বস্তুর বিভিন্ন অবস্থায় জড়তার ভ্রামক কেমন হয় সেগুলো একটু নির্ণয় করব। এগুলা পরীক্ষায় আসবে। জিনিসগুলো সোজা, একটা বুঝলে বাকিগুলোও পারবি। তারপরে যে কোনো টাইপের দিলে ওর মধ্যেই দিবে, এর বাইরে নর্মালি দেয় না, করতে পারবি আশা করি। সো আমরা এখন বিভিন্ন বস্তুর জড়তার ভ্রামক নির্ণয় করার ব্যাপারটা শিখব, এবং এইটা পরীক্ষায় আসবে, বিভিন্ন বস্তুর জড়তার ভ্রামক নির্ণয়। আর জড়তার ভ্রামকের ক্ষেত্রে একটা ব্যাপার খুব ইম্পর্ট্যান্ট, যে আমি অক্ষটা কোথায় নিচ্ছি। আর বারবার বলি, এই জড়তার ভ্রামক জিনিসটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি হচ্ছে কোনো একটা বস্তু ঘূর্ণনরত অবস্থায় তার ভরটা কীরকম ফিল হয়, সেটাই জড়তার ভ্রামক। এবং অক্ষ চেঞ্জ করলে একই বস্তুর ভর ডিফারেন্ট মনে হয়। ওকে, আচ্ছা, তো এবার আসি আমাদের প্রথম যেটা জড়তার ভ্রামক নির্ণয় করতে বলছে, সেটা হচ্ছে একটা সুষম দণ্ড L দৈর্ঘ্যের, একটা সুষম দণ্ড যেটার দৈর্ঘ্য হচ্ছে L, পুরা দৈর্ঘ্যটা হচ্ছে L, পুরা দৈর্ঘ্যটা L, এবং এই বস্তুটার ভর হচ্ছে M। এবং আমাকে বলে দিছে এই বস্তুটাকে এবার আমার একদম মধ্যবিন্দু, এটা ধর তার মধ্যবিন্দু, এটা হচ্ছে O, এইটার মধ্য দিয়ে, এটা ছিদ্র করে এই বস্তুটার মধ্যে দিয়ে আমি একটা পাঠাবো, অক্ষ কল্পনা করব, তারপরে এটাকে ঘোরাবো। ওকে, তো তখন এই বস্তুটার ভর কত মনে হবে, সেই জড়তার ভ্রামকটা আমাকে নির্ণয় করতে বলছে। সো এটা নির্ণয় করার জন্য এখন আমরা যেটা করব, এই পুরা বস্তুটার একটা পোরশন কেটে নিই, এই ছোট্ট একটা পোরশন কেটে নিই। আগে এইটার জড়তার ভ্রামক নির্ণয় করব, তারপরে আমরা
ইন্টিগ্রেশন করব, মানে এই পুরা বস্তুটাকে এরকম, তো পুরা বস্তুর মধ্যে এরকম আরও অসংখ্য ছোট ছোট পোর্শন আছে, সবগুলোর জড়তার ভ্রামক যোগ করে দিব, তাহলে টোটালটা পেয়ে যাব। সো এরকম যে অংশটুকু কেটে নিলাম, সেই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে, এই অংশটুকুর দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স, এইটুকু অংশের দৈর্ঘ্য হচ্ছে ডিএক্স, এবং এইটা এই বিন্দু থেকে বা এই ও বিন্দু থেকে এক্স দূরত্বে আছে, এবং এই পোর্শনটার ভর হচ্ছে ডিএম। ওকে, তো এখন আমরা বের করতে প্রথমে কি করব, প্রথমে এই অংশটুকুর জড়তার ভ্রামক বের করব, তারপরে ওই যোগ করে পুরাটা বের করে ফেলবো, আমাদের ইন্টিগ্রেশন যা আমাদের বলে। আচ্ছা, আমরা আরেকবার একটু জয়েন দিই, হ্যাঁ আরেকবার একটু জয়েন দিই সবাই। ওকে, তাইলে আমরা যেটা করতে পাচ্ছি, মানে করতে চাচ্ছি আর কি, সেটা হচ্ছে এইটার জড়তার ভ্রামক বের করব, তারপরে ওইটাকে যোগ করে পুরাটা বের করব। তাহলে ফার্স্টে ওইটার জড়তার ভ্রামক বের করতেছি। ওটার জড়তার ভ্রামক আমরা এভাবে বের করি নর্মাল সূত্র দিয়ে। ওইটার জড়তার ভ্রামককে, ওইটুকু অংশের জড়তার ভ্রামককে আমরা ডিআই দিয়ে দেখাচ্ছি। আমরা যে কোনো ক্ষুদ্র জিনিসকেই ডি দিয়ে দেখাই আর কি, ওই ক্যালকুলাসের ভাষায়। সো এটা কি হবে, আমাদের জড়তার ভ্রামকের সূত্র ছিল ভর, এই যে ভর ডিএম, আর অক্ষ থেকে তার দূরত্বের স্কোয়ার, তার মানে অক্ষ থেকে তার দূরত্ব এক্স, সো এক্স স্কোয়ার। ওকে, ডিএম ইন্টু এক্স স্কোয়ার এরকম আসছে। সো এখন আমরা এই ডিএম জিনিসটাকে একটু ক্যালকুলেট করি। ডিএম কি? ডিএম হচ্ছে এই ডিএক্স দৈর্ঘ্যের ভর। সেটাকে আমরা কেমনে বের করব? নর্মাল ঐকিক নিয়ম। আমরা জানি এল দৈর্ঘ্যের ভর হচ্ছে এম, তাহলে আমরা এরকম এল দৈর্ঘ্যের ভর হচ্ছে এম, তার মানে একক দৈর্ঘ্যের, মানে একের জন্য আসবে এম বাই এল, আর আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে ডিএক্স, তাহলে ডিএক্স এর জন্য কত আসবে? সুতরাং ডিএক্স এর জন্য এম বাই এল ইন্টু ডিএক্স। ওকে, এটা আসবে। এটা হচ্ছে একক দৈর্ঘ্যের জন্য ভর, তাইলে ওই যে ওখানে বসাই দিই, এই ডিএম এর জায়গায় এটা বসাই দিই, এম বাই এল ইন্টু ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার, এরকম আসলো। তো এটাকে একটু ঢং করে লিখি এখন, সেটা হচ্ছে এম বাই এল, এক্স স্কোয়ারটাকে সামনে আনলাম, ডিএক্স কে পিছনে আনলাম। ওই আমাদের ক্যালকুলাসের অপারেটর নিয়ম অনুযায়ী ডিএক্স বা ওই যে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তাকে আমরা সবসময় কর্নারে রাখতেছি, ওই লেখার যে নিয়ম আর কি, এক্স স্কোয়ার ডিএক্স বা এরকম। সো এখন এইবার আমরা এইটা কি পাইলাম? এইটা পাইলাম ওই ওই ছোট্ট যে খণ্ডটা কেটে নিয়েছিলাম তার জড়তার ভ্রামক, কিন্তু আমি তো ওটা চাচ্ছি না, আমি চাচ্ছি এই পুরাটা। তাহলে পুরাটা কেমনে পাবো? ওই সবগুলাকে যোগ দিব, তাহলে সবগুলাকে যোগ দিব। যোগ দেওয়ার কথাটা কিভাবে লিখবো? আমি চাচ্ছি পুরাটা আই। আই কিরকম? এই ডিআই গুলাকে যোগ দিব, সব ডিআই গুলাকে যোগ দিব, সব ডিআই গুলাকে ইন্টিগ্রেশন করব। সো ইন্টিগ্রেশন যদি ডিআই করতে যাই, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে? ডিআই এর মান কত থেকে কত হইতে পারে? 0 থেকে আই পর্যন্ত হইতে পারে, মানে একদম সর্বনিম্ন মান 0, জড়তার ভ্রামক একদম 0 হইতে পারে, আর সর্বোচ্চ হইতে পারে আই পর্যন্ত, যেহেতু আমরা ওই পুরা বস্তুর জড়তার ভ্রামকটা আই চিন্তা করে নিছি। ওকে, এখন ওইখানে বসাই দেই ডিআই, আবার কি ছিল? এই যে এটা ছিল, এটা বসাচ্ছি এম বাই এল এক্স স্কোয়ার ডিএক্স। এখানে ইন্টিগ্রেশন সাইনটা সবসময় কনস্ট্যান্ট জিনিসগুলো ইন্টিগ্রেশনের বাইরে আসে, তাহলে আমি সেটাই করতেছি। যেহেতু ভর, এই ভর বস্তুর ভর চেঞ্জ হবে না, তো এটা কনস্ট্যান্ট, বস্তুর দৈর্ঘ্য চেঞ্জ হবে না, এটাও চেঞ্জ কনস্ট্যান্ট। সো আমি ইন্টিগ্রেশনটাকে তারপরে নিয়ে যাচ্ছি। এইবার কিন্তু আমার লিমিট চেঞ্জ হয়ে যাবে। লিমিটটা কিসের উপর ডিপেন্ড করবে? আমি কোন জিনিসটাকে চেঞ্জ করতেছি। এই যে আগের বার আই চেঞ্জ হচ্ছিল, এবার চেঞ্জ হচ্ছে ডিএক্স। ওকে, এই ডিএক্স এই দৈর্ঘ্যটাকে আমি চেঞ্জ করতেছি এবার। সো এই দৈর্ঘ্যের এই ডিএক্স দৈর্ঘ্যটা সর্বনিম্ন কত হইতে পারে, সর্বনিম্ন আর সর্বোচ্চ কত হইতে পারে, এখন এইটাকে আমরা এইভাবে বের করতে পারি যে আমরা এই সাইডে যদি এই এটা যদি আমাদের সেন্টার পয়েন্ট হয়, তাহলে এই সাইডটাকে আমরা এই যে এইটুক দৈর্ঘ্য হচ্ছে এল বাই টু, তাহলে এইটাকে বলতে পারি মাইনাস এল বাই টু, 0 থেকে মাইনাস এল বাই টু, আর ওটা হচ্ছে 0 থেকে প্লাস এল বাই টু, এই পোর্শনটা হচ্ছে প্লাস এল বাই টু। অবশ্যই এটাকে আরেকভাবেও লেখা যায়। ওকে, অন্যভাবে এটাকে করা যায়, তো আমি এটাকে এভাবেও করতে পারতাম, যে আমরা এটাকে এভাবে করতে পারতাম। কেউ চাইলে এই মাইনাস এল বাই টু প্লাস এল বাই টু না করে লিমিটটা দুইভাবে দিতে পারতাম, আমি একটু বলতেছি। কেউ লিমিটটা এভাবে দিতে পারতো, আমি এখন এটা দিচ্ছি যে এই ডিএক্সটা মাইনাস এল বাই টু থেকে শুরু করে এই পর্যন্ত যাবে। ওকে, ডিএক্স এর মানটা, তার মানে ডিএক্সটা
পুরোটা দৈর্ঘ্য কভার করবে। তার মানে আমি লিমিট দিচ্ছি -l/2 থেকে +l/2। আমি এটা এইভাবে না লিখে আমি এটাকে এইভাবে লিখতে পারতাম, কেউ চাইলে এটাও করতে পারতো, কারণ আমি দেখতেছি এই দুই সাইড সুষম। তার মানে এক সাইড বের করে 2 দিয়ে গুণ দিলেও হয়ে যায়, এক সাইড বের করে 2 দিয়ে গুণ দিলেও হয়ে যায়। সো কেউ যদি এটা করতো তাইলেও একই মান আসতো। সে কি করতো, এই 0 থেকে শুরু করে +l/2 এই পর্যন্ত নিত, 0 থেকে +l/2 লিখে সামনে একটা 2 দিয়ে গুণ দিত, সেম মান আসতো। ওকে, সো আমরা লিমিট এভাবে ইচ্ছা মতো করতে পারি যদি আমাদের হাতে অপশন থাকে। সো এখানে আমরা এই অপশনটা নিছি, -l/2 থেকে +l/2 নিব। এই লিমিটের ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে যখন ইন্টিগ্রেশনের লাস্টের চ্যাপ্টারটা, যেখানে তোরা ওই ক্ষেত্রফল নির্ণয় করবি, ওখানে গেলে আরো বোঝা হয়ে যাবে ইনশাল্লাহ। সো এখন ইন্টিগ্রেশনের যে সূত্র, সেই সূত্র আমরা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের একটা সূত্র ছিল xn dx, সেটা ছিল x⁴n+1 ডিভাইডেড বাই n+1। এতদিনে তোরা আশা করি জানিস। স্যার আমি নতুন করে কিছু না বলে ডিরেক্ট বসাচ্ছি, সেটা হচ্ছে এটা এরকম হবে x³/3, আর এখানে হবে -l/2 +l/2। কেউ এখনো না বুঝলে আবার আমাকে বলিস। ওকে, এটা মুছে দিলাম। সো লাস্টে আমার এখন লিমিট বসাইতে হবে। সো লিমিট বসাইলে যেরকম আসে m/l, সরি এটা কিন্তু l/2, একবার এখানে l/2 বসাবো, তার মানে এখানে আসবে হচ্ছে l³/8, আর নিচে হচ্ছে 3। তার মানে হচ্ছে, আচ্ছা 3টাকে আমি বাইরে নিয়ে আসলাম, হ্যাঁ 3টাকে বাইরে নিয়ে আসলাম। সো l³/8, আর ওখানে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, l³/8 এরকম আসবে। আর সাথে গুণ দিব 2 গুণ দিব না, যদি আমি এখানে ওই যে 0 থেকে নিতাম তখন 2 গুণ দিতাম, আর 2 গুণ দিলে একই ব্যাপার আসতো, কারণ তখন এখানে থাকতো l³/8, এখানে আসতো 0। ওকে, তাহলে তখন ওই যে বাইরে 2 দিয়ে গুণ দেওয়া, আর এখন এই দুইটা মিলে 2l³/8 একই কথা আসতেছে। সো দুই ক্ষেত্রেই মান একই আসতো। তাহলে ওটা আসতেছে 2l³/8, আর উপরে থাকতেছে 3, তার মানে কাটাকাটি গিয়ে আসতেছে m/l², কাটাকাটি করলে m/l² আসতেছে বাই 12, এটা আসতেছে i এর মান। সো i ইকুয়ালস টু আসতেছে m/l² ডিভাইডেড বাই 12। তার মানে আমার এই কাঠের যে দণ্ডটা, যেটা এল দৈর্ঘ্যের, কাঠ বা যে কোনো কিছু হোক, মানে আমার এটা কাঠ চিন্তা করতে হবে এমন কিছু না, এই এল দৈর্ঘ্যের এবং এম ভরের যে দণ্ডটা, এটা যদি ঘুরতে থাকে তখন এর ভরটা কিন্তু আর এম মনে হচ্ছে না, এরকম মনে হচ্ছে m/l² ডিভাইডেড বাই 12, চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং সবসময় এরকম না, অক্ষটা একদম কেন্দ্র দিয়ে দিলে এরকম, আমি অক্ষ জায়গা চেঞ্জ করলে ভর এক এক সময় এক এক রকম হবে। এখন আমার এইটার জন্য চক্রগতির ব্যাসার্ধটা কত হবে সেটা যদি বের করতে বলে, চক্রগতির ব্যাসার্ধ সূত্র কি ছিল আমরা পড়ে আসছি। চক্রগতির ব্যাসার্ধ কে ইকুয়ালস টু ছিল √i/m। তাহলে এখানে যদি ওই i এর মানটা বসাই দিই আর ডিভাইডেড বাই m করি, তাহলে জাস্ট আসবে l/√12, l/√12 এটা আসবে। ওকে, সো এরকম আমরা চক্রগতির ব্যাসার্ধ বের করতে পারবো, আর জড়তার ভ্রামকও বের করতে পারবো। এটা বের করলাম কখন, যখন অক্ষটা ছিল মাঝে। এখন আমি অক্ষটা যদি সাইডে এনে ফেলি, সাইডে আনলে কি অবস্থা হবে, সব কিছু ঠিক থাকবে, আমি একটু দেখাচ্ছি। ওকে, 2 নাম্বারের জন্য, আচ্ছা আমি মুছলাম, আমি মুছতেছি, আমাদের পুরা ক্যালকুলেশন করা লাগবে না, সবকিছু আগের মতো থাকবে, শুধু লিমিটটা চেঞ্জ হবে। সো আমরা লিমিটটা চেঞ্জ করব শুধু। যদি এরকম বলে, এখন ওই যে আগে সব কন্ডিশন ঠিক আছে, যে এল দৈর্ঘ্যের দণ্ড, এম ভর, এবার অক্ষটা বলে দিল যে কোনো এক কর্নার দিয়ে, যে এইটা চারপাশে ঘুরবে এবার। ওকে, নর্মাল যদি আমরা ওই যে দরজার ক্ষেত্রে যেরকম হচ্ছে কর্নারে, সো এইরকম অবস্থা। এই ক্ষেত্রে যদি আমাকে ইয়া বের করতে বলে, আবারও আমরা এটাকে এরকম dx দৈর্ঘ্যে কেটে নিব, অক্ষ থেকে এর দূরত্ব হবে x, তো আবার ওই যে এটা dm বের করবো, সবকিছু আগের মতোই হবে, খালি চেঞ্জ হবে এবার লিমিট। আগের বার ছিল -l/2 থেকে +l/2, এবার অক্ষ 0, এই 0 থেকে এই পর্যন্ত যাবে, এল দৈর্ঘ্য পর্যন্ত। ওকে, তার মানে এইবার আমি ওই লাস্ট লাইনটা শুধু করতেছি, যে আই এর জায়গায় গিয়ে চেঞ্জ হবে। আই সমান সমান আগের বার এরকম ছিল
ডিআই সেটা ইকুয়ালস টু আমরা লিখছিলাম রুট ওভার এম বাই এল, এইখানে লিখছিলাম মাইনাস এল বাই টু। আচ্ছা এটা আগে লিখে নিই, এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার ডিএক্স, এখানে আমরা লিখছিলাম মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু, অথবা জিরো থেকে এল বাই টু সামনের 2 দিয়ে গুণ দিব, সেটা বলছিলাম। আর এখন আমরা এখানে লিমিটটা দিব জিরো থেকে এল, এখান থেকে শুরু হবে এই পর্যন্ত গিয়ে শেষ হবে। তাহলে এই জিরো থেকে এল যদি ওখানে দিয়ে দিই, তাইলে এবার কি আসবে, এই এক্স কিউব বাই থ্রি আসবে, এবং একবার এল বসাবো, এল কিউব বাই থ্রি আসবে, ওই সাইডে মাইনাস জিরো আসবে, তার মানে এরকম আসবে। এবার কাটাকাটি করে লাস্টে এম এল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি, ওখানে আসবে এম, এখানে আসবে এল কিউব বাই থ্রি, আর এল একটা কাটাকাটি যাবে, এল স্কোয়ার থাকবে, আর নিচে ওই থ্রিটা থেকে যাবে। সো এই ক্ষেত্রে ভর আবার ডিফারেন্ট মনে হচ্ছে। আগের বার এম এল স্কোয়ারকে 12 দিয়ে ভাগ দিতে হয়েছিল, এবার 3 দিয়ে ভাগ দিতে হয়েছে। আমি অক্ষকে এইখানে আনলে আরেক রকম ভর ফিল হবে, এক এক রকম হবে। এই ক্ষেত্রে আমাদের ইয়াটা কত আসবে, কে এর মান কত আসবে, আবারও রুট ওভার কে বাই এম, সরি আই বাই এম, তাহলে এই ক্ষেত্রে আসবে এল বাই রুট থ্রি। ওকে, এটা গেল হচ্ছে আমাদের সুষম দণ্ডের ক্ষেত্রে। এগুলা কিন্তু পরীক্ষায় আসবে। আর আমি প্রথমটায় যেটুকু লিখছিলাম ওইটুকু লিখলেই এনাফ হবে। কেউ চাইলে অবশ্য বাংলায় আর একটু বর্ণনা লিখতে পারিস যদি তোর ইচ্ছা হয়, অবশ্য স্যাররা ওই মেইন ওই জিনিসটাই দেখবে। সো এবার আমরা আরেকটু ডিফারেন্ট শেপে চলে যাই, বিরক্ত লাগলে বলিস, আমি আরো 2-3টা দেখাবো। ডিফারেন্ট শেপে চলে যাচ্ছি। এবার আমরা একটা ডিস্কের বা চাকতি, সুষম চাকতি, একটু ওয়েট কর দেখি। হুম, বৃত্তাকার একটা চাকতি, মানে সহজ কথা একটা ডিস্ক, যেটা আমরা সিডি হিসেবে ইউজ করি, যেটা ওই ওরকম একটা ডিস্কের জন্য জড়তার ভ্রামক আমাকে নির্ণয় করতে বলছে। এবং সেটার মধ্যে আমাকে বলছে অক্ষটা কিরকম হবে, এই কেন্দ্রগামী অক্ষটা হচ্ছে এই পৃষ্ঠের অভিলম্ব ভাবে কেন্দ্র দিয়ে যাচ্ছে। So, এই অক্ষের সাপেক্ষে এই ডিস্কটা ঘুরলে, বা যখন ওই সিডি রুমের মধ্যে ডিস্ক ঘুরতেছে, তখন তার ভর কিরকম ফিল করতেছে ওই প্লেটটা। ওকে, বা ওই যে সিডি রুমের যে পাটাতনটা, সেটা ওই সিডির ভরটা কিরকম ফিল করতেছে, আমরা এখন সেটা বের করতে চাই। তো এই ক্ষেত্রে আমরা আগের বার তো একটা খণ্ড কেটে নিছিলাম। সো এবার তো এরকম যেখান থেকে এলো পাথারি খণ্ড কেটে নিলে আমার লাভ নাই, কারণ এইখানে যেরকম খণ্ড পাবো এই জায়গার খণ্ডের শেপটা সেম হবে না। তাইলে এই ক্ষেত্রে আমার একটু অন্য মেথড অ্যাপ্লাই করা লাগবে। আমরা এবার এই জায়গা থেকে একটা রিং কেটে নিই, এরকম একটা পোরশন কেটে নিলাম। আচ্ছা এইটা কিন্তু একদম আমার সার্কেলটা ঠিকঠাক হচ্ছে না, বুঝে নিস তোরা। ওকে, একটা রিং কেটে নিছি। এই রিংটার এটার পুরুত্বটা হচ্ছে এই পোরশনটুকু, এই যে কতখানি পুরুত্ব, সেই পুরুত্বটা হচ্ছে ডিএক্স, এটার পুরুত্বটা হচ্ছে ডিএক্স। আর এই রিংটার ব্যাসার্ধটা হচ্ছে এক্স। ওকে, আর এই মেইন যে সিডিটা, এই সিডিটার ক্ষেত্রফল হচ্ছে এ, আর এই সিডিটার মেইন সিডিটার ব্যাসার্ধ হচ্ছে আর, এই মেইন সিডিটার ব্যাসার্ধ হচ্ছে আর, স্মল আর। আর এই পুরা সিডিটার ডিস্কটার ভর হচ্ছে এম। তাহলে আগের বার দৈর্ঘ্য বিবেচনা করছিলাম, এবার কিন্তু আর দৈর্ঘ্য না, এবার আমরা ক্ষেত্রফল বিবেচনা করতেছি এ। তা এই ডিস্কটার ভর হচ্ছে এম, আর আমরা যেটা কেটে নিছি, যেটার জড়তার ভ্রামক ফার্স্টে নির্ণয় করে নিব, সেইটার পুরুত্ব হচ্ছে ডিএক্স, মানে ওটা একটা রিং, তার ব্যাসার্ধ হচ্ছে এক্স। ওকে, আর মেইন ডিস্কটার ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এইবার আমাদের সেই আগের মতোই, যে আমরা ফার্স্টে এই অংশটার, তাহলে এইটার ভরটা হবে ডিএম, ওই ডিএম যে ভরটা, তার আগে জড়তার ভ্রামক নির্ণয় করতে চাই। তো আমাদের সূত্র কি ছিল, সূত্র ছিল জড়তার ভ্রামক নির্ণয় করার জন্য আমাদের লাগবে ডিএম ভর ইন্টু দূরত্ব স্কোয়ার, মানে দূরত্ব এখানে এক্স, এই পুরা চাকতিটার ডিএম এক্স স্কোয়ার।
সো আগের বার যেমন ডিএম বের করছিলাম, ডিএম বের করতে গিয়ে আমরা কি করছিলাম, লিখছিলাম এল দৈর্ঘ্যের ভর এম। এবার আর এল দৈর্ঘ্য লিখবো না, এবার ক্ষেত্রফল, এ ক্ষেত্রফলের ভর, এ ক্ষেত্রফলের ভর হচ্ছে এম। সুতরাং একক ক্ষেত্রফলের ভর হচ্ছে এম বাই এ। আর ওই এইটার ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল আমি ডি এ দিয়ে লিখলাম। হ্যাঁ, তো আগের বার যেমন ডিএক্স লিখছিলাম, এবার ওই ডি এ ক্ষেত্রফলের ভরটা হচ্ছে এম বাই এ ডি এ, এটা আসবে। এখন এই মানগুলো একটু বের করি। এ কত? এ হচ্ছে ওই চাকতিটার ক্ষেত্রফল, ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল, মানে বৃত্তাকার বা বৃত্তের ক্ষেত্রফল 2 পাই আর ছিল, তাহলে এটা হবে, এ হবে হচ্ছে 2 পাই আর এই যে স্মল আর। আর ডি এ এটা হচ্ছে ওই রিংটার ক্ষেত্রফল, আমি যেটা ডি এ লিখছি, এই ডি এটা কত হবে? আমরা এই রিংটার ক্ষেত্রফল বের করতে চাই। তো ক্ষেত্রফল কেমনে বের করবো? এই রিংটাকে কেটে সোজা করে ফেলি। ধরো এই রিংটাকে এখানে কাটলাম, কেটে যদি সোজা করে ফেলি এরকম, ও সরি 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 সরি, থ্যাঙ্কস, পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। হ্যাঁ সরি, আমি ভুল করে ফেলছি। আচ্ছা এবার আসি, এই রিংটার ক্ষেত্রফল বের করতে চাচ্ছি। তো এই রিংটাকে আমি কাটলাম, কেটে এরকম সোজা করে ফেললাম। ওকে, তো সোজা করলে এই রিংটার দৈর্ঘ্যটা কত হবে? রিংটার দৈর্ঘ্য হবে পরিধির সমান। তো পরিধিটা কত? 2 পাই এক্স, এই যে এটা ছিল এক্স, পরিধি হচ্ছে 2 পাই এক্স, কেউ না বুঝলে বলিস। আর প্রস্থটা কত? প্রস্থটা ছিল ডিএক্স, তার মানে এটার প্রস্থটা হচ্ছে এইটুক প্রস্থ হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে ডিএক্স। তাইলে আমার এই রিংটার যদি ক্ষেত্রফল বের করতে চাই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে ডিএ হবে হচ্ছে 2 পাই এক্স ডিএক্স। আমি ভুলভাল লিখলে বলিস কিন্তু। তো এখন এখানে এই মানটা বসাই দিচ্ছি, এটা আসতেছে হচ্ছে এরকম, এম বাই পাই আর স্কোয়ার আর 2 পাই এক্স ডিএক্স এরকম আসতেছে। তাহলে এখান থেকে আমি ওই চাইলে পাই পাই কাটা দিতে পারি, তাহলে এরকম আসতেছে টয়েস এম ডিভাইডেড বাই আর স্কোয়ার এক্স ডিএক্স, এটা আসতেছে। এটা কি বের করলাম? এটা বের করলাম জাস্ট ওই যে ওই ডিএমটা বের করলাম। তো এটা হচ্ছে আমাদের সেই ডিএম, যে ওই ডিএ ক্ষেত্রফলের ভরটা, এটাই ডিএম। সো এটাকে আমি এখানে বসাই দিই, বসাচ্ছি টয়েস এম ডিভাইডেড বাই আর স্কোয়ার এক্স ডিএক্স। এই এক্সটাকে এক্স স্কোয়ারের সাথে গুণ দিয়ে দিচ্ছি, এক্স কিউব ডিএক্স হয়ে যাচ্ছে। সো এখন আমার ইন্টিগ্রেশন করা লাগবে, ইন্টিগ্রেশন করলে আমরা টোটালটা পাবো। তো টোটালটা পাইতে হলে ইন্টিগ্রেশন যদি আমরা করি, সো ইন্টিগ্রেশনে জাস্ট খালি লিমিটটা চেঞ্জ হবে। সো জিনিসগুলো একবার বুঝে গেলে মজা, আর কঠিন কিছু না, শুধুই জাস্ট ক্যালকুলেশন করা। আচ্ছা, এইখানে আমাদের আবার ওই আগের মেথডটা অ্যাপ্লাই করব আমরা। কনস্ট্যান্ট জিনিসগুলো বাইরে আনবো, টয়েজেম কনস্ট্যান্ট বাইরে আসুক। আর এটা হচ্ছে ওই মেইন চাকতিটার ব্যাসার্ধ ছিল, সেটা কনস্ট্যান্ট, এটাও বাইরে থাকবে। সো ভিতরে আসছে শুধু এক্স কিউব ডিএক্স। এখন এইটার লিমিট কত দিব? এই ডিএক্সটা কি ছিল? ডিএক্সটা ছিল এই পুরুত্ব। এই পুরুত্ব সর্বনিম্ন কত হইতে পারে? 0 হইতে পারে সর্বনিম্ন। এই রিংটাকে আমি একদম 0 পুরুত্বের বানাইতে পারি সর্বনিম্ন। আর সর্বোচ্চ কত বানাইতে পারি? এই রিংটাকে আমি যদি এরকম মোটা করতে থাকি, মানে পুরুত্বটা বাড়াইতে থাকি, সর্বোচ্চ এই পর্যন্ত বাড়াইতে পারবো, এই পর্যন্ত বাড়াইতে পারবো। এই পুরুত্বটা বাড়তে বাড়তে সর্বোচ্চ এইদিকে যাওয়ার কোনো অপশন নাই, তাহলে আর রিংই হবে না, রিং কভার হবে না। রিং কভার হওয়ার জন্য এই সর্বোচ্চ এই ব্যাস ব্যাসার্ধ পর্যন্ত যাইতে পারবে। তার মানে এটা হবে 0 থেকে আর। কেউ এই জিনিসটা না বুঝলে আবার আমাকে বলতে পারিস যে এই পুরুত্বটা সর্বনিম্ন 0 হবে, সর্বোচ্চ এই আর পর্যন্ত আসতে পারবে, এর চেয়ে বেশি হলে আর রিং হবে না। ওকে, তাইলে এইবার টয়েস এম বাই আর স্কোয়ার, আর এটা কত আসে? x⁴ ডিভাইডেড বাই 4। আমরা জানি ইন্টিগ্রেশনেরটা, কেউ না জানলে ওই আমার ক্যালকুলাসের, আই মিন ভেক্টরের যে ক্যালকুলাসের মধ্যে ইন্টিগ্রেশন, না ভেক্টর না, গতিবিদ্যায় মনে হয় ক্যালকুলাসের ইয়াটা বলছিলাম, ইন্টিগ্রেশন পার্টটা দেখে নিস একটু। আচ্ছা, এইখানে x⁴/4 আর এখানে লিমিটটা থাকতেছে 0 থেকে আর। তাহলে একবার এখানে আর বসাবো, তার মানে আসবে r⁴, আর আরেকবার 0 বসাবো, তাহলে 0 আসবে। তার মানে কাটাকাটি করলে এখান থেকে আর স্কোয়ার ইয়া
চলে যাচ্ছে, কত আসতেছে? আমি কি কোথাও ভুল করলাম রে? না, ঠিক আছে। আচ্ছা, আমি তো এখানে একটা ভুল করে ফেলছি রে। টুটা তো নিচে আসার কথা। ডি এ টয়েস এম বাই আর স্কোয়ার। আচ্ছা, না, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওকে। এখানে নিচে একটা আর থেকে যাবে, মানে r⁴ ডিভাইডেড বাই 4। তার মানে 2 কাটা গিয়ে নিচে একটা 2 থাকতেছে, মানে ফাইনালি এটা আসতেছে i = 1/2। আর নিচে আসতেছে, উপরে আসতেছে এম আর স্কোয়ার, মানে ইন্টিগ্রেশনের মান বসাইলে ওটা আসবে, আমি আর বসাইলাম না। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, যখন ডিস্কটা কম্পিউটারের সিডিটা যখন ইসের মধ্যে ঘুরে, আহ, ওই সিডি রুমের মধ্যে ঘুরে, সো তখন নর্মালি ধর একটা জিনিসের ভর আমার, আহ, ধর এখন আমি সহজ একটা মান ধরে নিই, যে ধরলাম সেটা 5 গ্রাম। ওকে, 5 গ্রাম আমার ওই ডিস্কটা হাতে নিলে 5 গ্রাম হয়। সো আমি যদি, একজন ইঞ্জিনিয়ার যখন কম্পিউটারের ওই সিডি রুমের ইয়াটা বানাবে, আই মিন পাটাতনটা বানাবে, তার তো এরকম আইডিয়া নিয়ে বানাবে যে 5 গ্রাম ভরের ওই সিডিটাকে ধরে রাখতে পারলেই হইলো। সে যদি এরকম ইয়া করে বানায়, তাহলে সে ভুল করবে, কারণ তখন এটা যদি 5 গ্রাম হয়, ধরলাম ওই সিডির ব্যাসার্ধটা হচ্ছে 2 একক এরকম, তাহলে 2² × 5 মানে হচ্ছে 4 আর 5 হচ্ছে 20, আর এই 2 10 গ্রাম। তার মানে যখন ও ঘুরতিছে, তখন ওই সিডি রুমের পাটাতনটাকে 10 গ্রাম ভর ক্যারি করতে হবে। সো আমার এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট। ঘূর্ণনরত অবস্থায় তার ভরটা আর 5 গ্রাম থাকবে না। সো আমি এইসব ক্ষেত্রে, এটা তো একটা হালকা জিনিস ছিল, কিন্তু আমি ধর ওই যে কোনো যন্ত্রের মধ্যে এরকম ইয়া ঘুরবে, এই ফ্যান ঘুরবে এরকম, যে ভিতরে যে রেগুলেট করবে এরকম ফ্যান জাতীয় কোনো কিছু বা মোটর, এগুলো যখন ঘুরবে, তা আমি নর্মাল অবস্থায় হিসাব করলাম যে এটার ভর এত, তাহলে এটা ক্যারি করতে পারে, এরকম একটা কন্টেইনার দিলেই হইলো। কিন্তু ঘূর্ণনরত অবস্থায় তার ভরটা যে হিউজ পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন যে ওই এক ভর সে ক্যারি করতে পারবে না, এই ব্যাপারগুলো মাথায় রাখা খুব জরুরি। আচ্ছা, সবাই কি এইটুকু বুঝতে পারছিস? হ্যাঁ, আচ্ছা, এই সূত্রটা কিন্তু ওই ইসেরটার মতোই, ওই একটু আগে যে, আহ, আচ্ছা সরি, ওই ইসের না, এইটা না, এইটার পরেরটা এইটার মতো। আচ্ছা দাঁড়া, আমি দেখাচ্ছি। এর পরের যেটা সিলিন্ডারেরটাও, এটা দেখতে একই শেপের, সিলিন্ডারের আকৃতিটা একই, মানে সিলিন্ডারের ক্ষেত্রে এই সূত্রের আকৃতিটা একই হবে। আচ্ছা, আমি কি আরো আগাইতে পারবো নাকি আজকে অফ করব? আগাবো, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বল 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 তাসমিম। হ্যাঁ, কিভাবে আসছে? আচ্ছা, একটা রিং এর ক্ষেত্রফল বের করবো। রিং, রিং তো এরকম গোলাকার শেপ। সো আমি এটার ক্ষেত্রফল বের করা আমার জন্য একটা ঝামেলা, সো আমি এটাকে কেটে ফেলি, এখানে কাটলাম, কেটে সোজা করে ফেললাম। এই কেটে সোজা করে এরকম বানাই ফেলছি। ওকে, তাইলে সোজা করার পরে এ দেখতে আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে। এই ইয়া, মিউট কর একটু তাসনিমুল। এটা এরকম আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে, এটাকে যদি সোজা করি। ওকে, তো আমার এই দৈর্ঘ্যটা কত হবে? আমরা জানি কি, বৃত্তের দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের পরিধি আর কি। তো এটার পরিধি কত? এটার ব্যাসার্ধ লিখে দিছিলাম এক্স, তাহলে পরিধি হবে 2πx, এই যে লিখছি 2πx। তার মানে এই পরিধিটাই এটার দৈর্ঘ্য। আর এটার পুরুত্বটা ছিল ডিএক্স, এই যে এটা লিখছি ডিএক্স। তার মানে এটা এখন একটা আয়তক্ষেত্র শেপ হয়ে গেছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটাই, বুঝছিস কি তাসনিমুল, বুঝছিস কি? ওকে। আচ্ছা, তাহলে আমি আরেকটা দেখা আজকে শেষ করতেছি, সেটা হচ্ছে সিলিন্ডারের জন্য, যেহেতু এটা একই রকম। এটার পরে যে দুইটা বাকি আছে, সেই দুইটা নেক্সট দিন দেখাবো, মানে কালকে দেখাবো। সেখানে এই যে আমরা একটু আগে যে উপপাদ্য পরে আসছি, সেই উপপাদ্য দুইটার ইউজ আছে। সো লাস্ট যেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে যদি একটা সিলিন্ডার এরকম তার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে, তখন তার জড়তার ভ্রামক কত হবে? হ্যাঁ ভাই, বল। মানে ইয়াতে ডিক্সের ক্ষেত্রে, হ্যাঁ ইউজ করা যায় তো। আমরা এই ডিক্সের ক্ষেত্রেই মনে হয় লম্বক ইউজ করব একটায়। হ্যাঁ, এই যে সামনে ডিক্সের ক্ষেত্রে, হ্যাঁ ইউজ করা যায় তো, এখানে কোনো সমস্যা নেই। আছে বোধহয় সামনে, এটাতেও লম্ব অক্ষ ইউজ করা যেত। হ্যাঁ বল।
হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, মানে সর্বনিম্ন মান ওই কিছু, কারণ আমি তো এই দেখ, আচ্ছা ওই ভালো কোশ্চেন, মানে ও বলতেছে যে আই এরটা বলছিস না এক্স এরটা বলছিস, কোনটা বলতেছিস? আই, আচ্ছা, মানে আমরা, আচ্ছা ওর কোশ্চেনটা একটু বুঝিস। আমরা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করি কি, আমরা অ্যাকচুয়ালি যদি ইয়া দিয়ে বুঝাই, ধর আমার এরকম অই ইকুয়ালস টু ধর এরকম এক্স স্কোয়ার সামথিং এরকম কিছু একটা। সো আমাদের বা এরকম একটা যে কোনো একটা ফাংশন দেওয়া আছে, তো আমি ওইটার ধর এরকম ইয়ে আঁকলাম, গ্রাফ আঁকলাম, এরকম কিছু একটা হয়েছে। সো আমার ইন্টিগ্রেশন মানে ক্ষেত্রফল নির্ণয় করা। সো আমি এখানে লিমিটগুলো যে বসাবো, সো আমাকে যদি জিরো, যদি এই পুরা জায়গাটার ইয়া বের করতে চাই, তাহলে আমার এই যে মানটা শুরু হবে জিরো থেকে। সো আমার এখন বস্তুটা যদি না ঘুরে একদম, তাহলে তার সর্বনিম্ন জড়তার ভ্রামক জিরো হইতে পারে, মানে তার ভরের সমান হইতে পারে, ওই যে নর্মাল যে স্থির অবস্থায় ভর। তারপরে আস্তে আস্তে ঘোরা শুরু করলে তখন তার আস্তে আস্তে জড়তার ভ্রামকের মান চেঞ্জ হইতে পারে। সো ওইটা জিরো থেকে ওই পর্যন্ত ক্যারি করা হয়েছে। মানে এখন যদি জিরো না হয়ে অন্য কোনো লিমিট বলতো, তখন আমরা এই ক্ষেত্রে, মানে এই ক্ষেত্রে তো আমরা থিওরিটিক্যালি জিনিসটা বলতেছি, কিন্তু পরীক্ষায় যদি কখনো এরকম আমাদের দরকার পড়ে লিমিট এরকম নির্দিষ্ট করে দিছে না, আমি জিরো থেকে নিব না, আমি এরকম একটা সময় থেকে এরকম নিব, বা কোনো মান থাকে, তখন আমরা ওগুলাও নিতে পারবো। কিন্তু এখানে বস্তুটা একদম আহ সর্বনিম্ন একদম পুরো না ঘুরে থাকলে তখন যেটা হইতে পারে, বা বস্তুর ওই যে আমরা পোর্শন কেটে নিচ্ছিলাম, ধর এই যে পোর্শন যে কেটে নিচ্ছিলাম, ধর এই ক্ষেত্রে এই কাটা পোর্শনটা, এই কাটা পোর্শনটা এটা একদম জিরো হইতে পারে, আই মিন একদম এই যে এরকম জিরোর কাছাকাছি শেপ নিতে পারি, মানে ভরটা এত ক্ষুদ্র নিতে পারি। এটা তো আমি আরো কাটতে পারি, মানে একদম টেন্স টু জিরো, তার মানে শুরু হবে এই ভরটা জিরো থেকেই, তারপরে এই পুরাটার মধ্যে। বুঝছিস কি? নট নেসেসারি আমরা সবসময় জিরোই নিব, কিন্তু এখানে আমরা যেহেতু আই বের করতে যাচ্ছি, এই এটাকে আমি কাটতে পারি সর্বনিম্ন একটা এরকম জাস্ট একদম একটা আহ, ক্ষুদ্র অংশ কাটলাম, যেটার ভর প্রায় জিরোর কাছাকাছি, আর একবারই কাটলাম না, একদম শূন্য থেকে শুরু হইলো এরকম। সো ওভাবে চিন্তা করা হয়েছে। আচ্ছা, ওকে, এবার আসি লাস্ট, এটা দেখেই শেষ করব। মনে হয় তোরা বিরক্ত হয়ে গেছিস, গালাগালি শুরু করছিস কিনা মনে মনে আল্লাহ জানে। ওকে, এবার আসি, এটাই যেটা একটা সিলিন্ডার, কিন্তু এখন সহজ, সবগুলো একই টাইপের। একটা সিলিন্ডার নিচ্ছি আমরা, এই সিলিন্ডারটার আমাকে জড়তার ভ্রামক নির্ণয় করতে বলছে, এই মাঝ বরাবর এটা অক্ষ যাবে। ওকে, এটা কিন্তু ভিতর দিয়ে গেছে। সো এই ক্ষেত্রে আমাকে যা যা বলে দিছে, যে এই সিলিন্ডারটার ভূমির ব্যাসার্ধ সেটা হচ্ছে আর, এইটুকু হচ্ছে আর, আর সিলিন্ডারটার উচ্চতা হচ্ছে এল, আর সিলিন্ডারটার এবার আয়তন, প্রথমবার দৈর্ঘ্য নিছিলাম, তারপর ক্ষেত্রফল, এবার আয়তন, এটার আয়তনটা বলে দিছে ভি, আয়তনটা হচ্ছে ভি। ওকে, আর এই পুরা সিলিন্ডারটার ভর হচ্ছে এম, পুরা সিলিন্ডারটার ভর এম। এইবার ওই যে জড়তার ভ্রামক নির্ণয় করার জন্য প্রথমবার একটা টুকরা কেটে নিছিলাম, তারপরে রিং কেটে নিছি, এবার আমরা এইরকম আরেকটা সিলিন্ডার শেপ কেটে নেব, যেটা ফাঁপা সিলিন্ডার। এটা কিন্তু নিরেট সিলিন্ডার ছিল, আমরা একটা ফাঁপা সিলিন্ডার কেটে নিচ্ছি। এটা আঁকাটা একটু আমার জন্য টাফ, বুঝে নিস, আশা করি তোরা বুঝতে পারবি। ওকে, আচ্ছা, এই ভিতরে যে সিলিন্ডারটা কেটে নিছি তার ব্যাসার্ধ হচ্ছে এক্স, আর তার ওই যে পুরুত্ব, সেই পুরুত্বটা হচ্ছে ডিএক্স, এই যে এইখানকার পুরুত্বটা ডিএক্স, আর ওটার দৈর্ঘ্য এল হবে, কারণ পুরাটা জুড়েই ওটা আছে। সো এইবার ওই সিলিন্ডারটা, এইটার যে আয়তন, সেইটার আয়তন হচ্ছে ডিভি, ওই আগেরটার ভি ছিল, এটা ডিভি, আর এইটার ভরটা হচ্ছে ডিএম, আগে যেটা এম ছিল এটা হচ্ছে ডিএম। তো এবার আমাকে ফার্স্টে এই ডিএম ভরের জন্য জড়তার ভ্রামক বের করতে হবে। সো ডিআই সেটা বরাবরের মতোই ডিএম ইন্টু আবার ওই যে এক্স দূরত্ব, সো এক্স স্কোয়ার। সো এবার ডিএম বের করব,
প্রথমবার দৈর্ঘ্য দিয়ে বের করছি, ক্ষেত্রফল দিয়ে বের করছি, এবার আয়তন দিয়ে বের করব। যে ভি আয়তনের ভর হচ্ছে এম, সুতরাং একক আয়তনের হচ্ছে এম বাই ভি, সুতরাং ডিভি আয়তনের, একটু ওয়েট কর, সরি বেশি টাইম নিয়ে ফেলছি আজকে। ডিভি আয়তনের ভর হচ্ছে এম বাই ভি ডিভি। এখন ওই যোগলার একটু মান বসাই দিই। ভি কি? ভি হচ্ছে পুরা সিলিন্ডারটার আয়তন। ভি এর সূত্র ছিল, সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র ছিল পাই আর স্কোয়ার এল। সো সেটা হচ্ছে পাই আর স্কোয়ার এল। আর ডিভি সেটা হচ্ছে ওই ভেতরকার সিলিন্ডারটার আয়তন। এটা কেমনে বের করব? ওই যে ওই রিংটার ক্ষেত্রফল বের করব, আর তারপরে দৈর্ঘ্য দিয়ে গুণ দিব, মানে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ওকে, সো ক্ষেত্রফল, রিংটার ক্ষেত্রফল যদি বের করি আগের বারের নিয়ম অনুযায়ী, ক্ষেত্রফল হচ্ছে 2 পাই এক্স ডিএক্স, আর উচ্চতা হচ্ছে এল। এটা দিয়ে গুণ দিলেই হবে। তো এইটুকু হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে আমি ওই এক্স ডিএক্স ইন্টু এল, এটাকে এভাবে এইখানে ভিতরে নিয়ে আসলাম, 2 পাই এল এক্স ডিএক্স এটা। ওকে, এইবার ডিভি পেয়ে গেছি, ভি পেয়ে গেছি, ওগুলো যদি ওখানে বসাই দিই তাহলে এরকম আসবে। আমি সরাসরি লিখতেছি, ডিএম পাবো আর কি। হ্যাঁ, এটা কিন্তু ডিএম, তার মানে ডিএম এর মানটা পাবো। এগুলা বসাই দিলে কাটাকাটি করে যেটা পাবো আমি সরাসরি লিখে দিচ্ছি। কাটাকাটি করলে পাবো টয়েস এম বাই, কত ছিল এটা, টয়েস এম বাই আর স্কোয়ার ডিএক্স। হ্যাঁ, টয়েস এম বাই আর স্কোয়ার এক্স ডিএক্স, সরি এক্স ডিএক্স, কোথাও ভুল করলে বলিস। আচ্ছা, এটা দেখতে কিন্তু আগের বারের সিলিন্ডার, ওই যে সরি ওই ইসের উম, আহ, আহ, চাকতির চাকতির ডিএম এর মতোই আসছে। এইবার ইন্টিগ্রেশনের সময় আমি যখন এটা টোটাল ইন্টিগ্রেশন করব, মানে আই বের করব, আই বের করার সময় ওইটার পুরোটা ইন্টিগ্রেশন করব। আমি সরাসরি এখানে বসাই দিচ্ছি যে টয়েস এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা যেহেতু কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, ভিতরে থাকবে এক্স ডিএক্স। এবারও লিমিট কত হবে? ডিএক্স এর সর্বনিম্ন মান 0 হইতে পারে, এবং এটা বাড়তে বাড়তে সর্বোচ্চ এই ব্যাসার্ধ পর্যন্ত হইতে পারে, মানে আর পর্যন্ত হইতে পারে। তাইলে আবারও একই অবস্থা দাঁড়াবে। সরি, এখানে এক্স স্কোয়ার ছিল না, আরে ভুল করে ফেলছি, এক্স ডিএক্স একটু ভুল করে ফেলছি। এই যে এখানে এক্স স্কোয়ার ছিল, ওটা দিইনি, এখানে এক্স কিউব হবে। মানে ওইটা বসাই দিলে সাথে এক্স স্কোয়ার গুণ দিলে এক্স কিউব হবে। এই তোরা একটু বুঝিস, আমি তাড়াহুড়া করতেছি। মান বসাই দিলে এটাই পাবি। এখন লাস্টে ফাইনালি ইন্টিগ্রেশন করলে এটার মান আসবে হাফ এম আর স্কোয়ার। ওকে, সো এইটা দেখতে ওই চাকতিরটার মতোই শেপ হয়েছে, শেপ একই রকম আসছে। তার মানে এই না যে মান একই রকম আসবে, কারণ ভর তো দুইটা ডিফারেন্ট। চাকতির ভর যা হবে সিলিন্ডারের ভর সেম হবে না, সো ভরের ডিফারেন্সের কারণে মানটা কিন্তু ডিফারেন্ট হবে। পুরা ক্যালকুলেশনটা কিন্তু সেম চাকতিতে যা হয়েছে, কারণ চাকতির ডিএমটাও এটাই আসছে, আর এই ক্ষেত্রেও ডিএমটা একই রকম আসছে। সো চাকতির ক্ষেত্রে ফাইনাল যে রেজাল্ট আসছে, সিলিন্ডারের ক্ষেত্রেও সেম একই রেজাল্ট আসবে, কিন্তু মান কিন্তু ডিফারেন্ট হবে, কারণ ভর যেহেতু ডিফারেন্ট হবে। তবে একই ভরের, ধর ওই চাকতির ভরটা বেশি হইলো সিলিন্ডারের, বা চাকতির ভর আর সিলিন্ডারের ভর সমান হইলো, সেই ক্ষেত্রে অবশ্য মানে একই আসতেই পারে, ডাজেন্ট ম্যাটার। ওকে, তাহলে আমাদের লাস্টে দুইটা থিওরি বাদ থাকলো, যেটা আমরা পরের দিন দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, কোনটা কোনটা ভাই? ডিভি। আচ্ছা, আগেরটা বুঝছিলি, ওই যে ক্ষেত্রফল কেমনে বের করছিলাম কেটে? আচ্ছা, হ্যাঁ, তাহলে এই যে এরকম একটা জিনিসের আমি বের করতে যাচ্ছি, আয়তন বের করতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আয়তন সমান সমান কি? আহ ওই আয়তনটার মধ্যে অ্যাকচুয়ালি কি আছে আমি দেখতো, এইটাকে এটাকে এরকম অসংখ্য চাকতিতে কেটে, রিং এ কেটে ফেলতে পারি না? এটা একটা রিং, তার নিচে এরকম আরেকটা রিং, এরকম অসংখ্য রিং এ কেটে ফেলতে পারি, পুরো জিনিসটাকে রিং হয়ে যাবে। আচ্ছা, কয়টা কাটতে পারি? এরকম এল দৈর্ঘ্যই তো, কাটাকাটি করে ওই সবগুলা দৈর্ঘ্য মিলে তো এলই হবে, রিং গুলা মোট মোট দৈর্ঘ্য এল হবে। তাইলে সবগুলা দৈর্ঘ্য ওই রিং এর ক্ষেত্রফল একই, সেই ক্ষেত্র এই ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফল হচ্ছে ওই যে সোজা করে যেটা পাইতাম 2 পাই এক্স ডিএক্স, এই যে, বা 2 পাই, এই যে 2 পাই এক্স ডিএক্স ওইটুক, এটা হচ্ছে রিংটার ক্ষেত্রফল। এরকম রিং এর টোটাল দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্যটা হবে এল, তার মানে এল 2 পাই এক্স ডিএক্স, ওটা ছিল ক্ষেত্রফল, ইন্টু উচ্চতা গুণ দিলে আমি ওই সিলিন্ডারটার পুরো আয়তন পাচ্ছি। বুঝছিস কি? আচ্ছা,
ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে বা কোশ্চেন থাকলে পরের দিন করতে পারবি। আমরা কিন্তু এখন পর্যন্ত ওই দুইটা উপপাদ্য যে পড়লাম তার প্রুফটা দেখতে পারি নাই বা প্রয়োগটা এখন পর্যন্ত দেখতে পারি নাই, নেক্সট দিন ওটা দেখবো। ওকে, থ্যাঙ্কস তোদের ধৈর্য ধরার জন্য, থ্যাঙ্কস। কালকে আবার 4:30টায় দেখা হচ্ছে ইনশাল্লাহ। ভালো থাকিস, আল্লাহ হাফেজ।